আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপোজি ইংলিশ ইনস্টিটিউট অ্যান্ড ব্রিজিং মেথড। আমাদের আজকের টপিক হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আসলে কি। প্রেজেন্ট ফর্মের মতোই ভার্বের পাস্ট ফর্মেও কিছু লুকোচুরির বিষয় আছে। তো এই এপিসোডের আলোচনাটি শুরু করার পূর্বে আমাদেরকে ভার্ব রিলেটেড অন্যান্য যে আলোচনাগুলো রয়েছে, বিশেষ করে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম নিয়ে যে এপিসোডগুলো আমরা করেছি সেগুলো দেখে আসা এবং ভালোভাবে বুঝে আসাটা জরুরি। তো আপনি যদি দেখে থাকেন তাহলে আসুন শুরু করা যাক। তো অন্যান্য এপিসোডগুলোর মতোই এখানে আমরা বাংলার প্রসঙ্গটা টেনেছি আলোচনার সুবিধার্থে। আমরা দেখেছি যে বেস ফর্মটা আসলে কি বাংলার ক্ষেত্রে এবং ইংলিশের ক্ষেত্রে। এটা আমাদের একটা এপিসোড ছিল, সেখানে আমরা দেখেছি। এবং বেস ফর্ম থেকে 110টারও বেশি রূপ গঠিত হয়ে থাকে। বাংলার ক্ষেত্রে বেস ফর্মের সাথে বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয়ে হয়, আর ইংলিশের ক্ষেত্রে বেস ফর্মের সাথে অক্সিলারি ভার্ব যুক্ত হয়ে হয়। আমরা প্রেজেন্ট ফর্মের আলোচনায় দেখেছি এই বেস ফর্মের সাথে ই, অ, এ, এন এই 4টা বিভক্তি যুক্ত হয়ে প্রেজেন্ট ফর্ম গঠিত হয়। আর পাস্ট ফর্মের ক্ষেত্রে 4টা বিভক্তি যুক্ত হয়, সেটা হচ্ছে এছিলাম, এছিলে, এছিল, এছিলেন। এবং এই আকের সাথে আমরা একটা ভার্বকে নিলাম আকাকে, কারণ একটা ভার্ব দিয়ে যদি আমরা বুঝি তাহলে অন্য ভার্বগুলো দিয়ে আমরা সহজেই বুঝতে পারবো। এবং এই আকের সাথে যখন এই বিভক্তিগুলো যুক্ত হয় তখন যে 4টা পাস্ট ফর্ম আমরা পাই সেটা হচ্ছে এঁকেছিলাম, এঁকেছিলে, এঁকেছিল, এঁকেছিলেন। এটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম একটা ফর্ম হওয়ার কথা, এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ফর্মের 4টা রূপ। এটা আমরা জেনেছি আগেই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব ফর্ম। ফাইনাইট ভার্ব ফর্ম যেহেতু সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে ব্যবহৃত হয়, এজন্যই একটা ফর্মের মধ্যেই কয়েকটা রূপ দেখা যায়। যেমন আমার ক্ষেত্রে আমি এঁকেছিলাম আর তুমি এঁকেছিলে, এরকম ভেরিয়েশন হয়। যাই হোক, বাংলার ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মটা আমাদের কাছে এখন ক্লিয়ার। আমাদের বিষয়টা হচ্ছে ইংলিশ। আমরা দেখি ইংলিশের পাস্ট ফর্মটা আসলে কিভাবে গঠিত হয় এবং তার ব্যতিক্রমটা কি আছে। ইংলিশের যেটা ড্র ভার্বের বেস ফর্ম সেটা হচ্ছে ড্র নিজেই, রাইট? এখানে হসন্ত দিয়েছি, এখানে ধাতু চিহ্ন দিয়েছি বোঝানোর জন্য যে এই ড্রটা প্রেজেন্ট ফর্ম না, এটা বেস ফর্ম। আচ্ছা, আমরা বলেছিলাম যে এই ড্র এর সাথে ডিড অক্সিলারি বসেই পাস্ট ফর্ম হয়। এখানে যে বিভক্তিগুলো বসছে বাংলার ক্ষেত্রে 4টা, এই প্রত্যেকটার কাজ করবে হচ্ছে ডিড একাই। ডিড অক্সিলারি হিসেবে এছিলাম, এছিলে, এছিল, এছিলেন এই সবগুলো অর্থ প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে বেস ফর্ম আর এটা হচ্ছে বিভক্তি বা অক্সিলারি। তাহলে পাস্ট ফর্মটা কি হওয়া উচিত? ড্র ডিড অথবা ডিড ড্র। আমরা জানি ইংলিশের ক্ষেত্রে অক্সিলারিটা আগে আসে, তাহলে পাস্ট ফর্মটা হবে ডিড ড্র। আচ্ছা, এবার আমরা একটু ব্যবহারের বিষয়টাতে যাই। যেমন বাংলার ক্ষেত্রে আমরা যদি একটা বাক্য লিখি যে আমি একটি ছবি এঁকেছিলাম, আমি একটি ছবি এঁকেছিলাম, তাহলে এটা হচ্ছে একটা পাস্ট ফর্ম, এঁকেছিলাম। তো ইংলিশের পাস্ট ফর্মটা এই ডিড ড্র হওয়ার কথা ছিল। তাহলে ইংলিশটা হওয়ার কথা ছিল এরকম যে আই ডিড ড্র আ পিকচার। কিন্তু আমরা যারা মোটামুটি গ্রামার শিখেছি তারা এই সেন্টেন্সটার ইংলিশ লিখতে গিয়ে আমরা ডিড ড্র লিখি না, আমরা লিখি আই ড্রিউ আ পিকচার। আমি একটা ছবি এঁকেছিলাম, এই ড্রিউ, এটা হচ্ছে পাস্ট ফর্ম। এটা আমরা মুখস্থ করি বইগুলোর মধ্যে, ড্র ভার্বের পাস্ট ফর্ম ড্রিউ, এটা মুখস্থ করি এবং আমরা যখন দেখি এখানে পাস্ট ফর্ম আছে বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে আমরা এটা লিখে দেই। তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি এটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে এটা এই ডিড এবং এই ড্র অক্সিলারি এবং এই প্রিন্সিপাল যেটা বেস ফর্ম, এই দুইটার মিলে এই ফর্মটা গঠিত হয়েছে। এই জন্যই আমরা ডিড ড্র সমান এখানে লিখতে পারি ড্রিউ পাস্ট ফর্ম।
রাইট? তাহলে ড্র ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, অর্থাৎ ড্রিউ দ্বারা এই চারটা মানে ভার্ব ফর্মকে বোঝাবে। এঁকেছিলাম আই ড্রিউ, আমি এঁকেছিলাম, ইউ ড্রিউ, তুমি এঁকেছিলে, হি ড্রিউ, সে এঁকেছিল, আবার হি ড্রিউ সম্মানিত যদি বোঝায় তিনি এঁকেছিলেন, রাইট? এই ড্রিউটাই হচ্ছে আমরা পাস্ট ফর্ম হিসেবে জানি। কিন্তু একটা জিনিস আমরা ওইভাবে মার্ক করি না যে এই ড্রিউ শব্দটা ডিড এবং ড্র এই দুইটার সমন্বয়ে গঠিত, রাইট? এবং আমরা এই ব্যবহার কিন্তু আমরা এটা করি, আমরা যখন এই বাক্যটাকে নেগেটিভ করি তখন কিন্তু আমরা লিখি যে আই ডিড নট ড্র আ পিকচার, রাইট? কারণ নট অক্সিলারি ভার্বের সাথে বসে, এই কারণে এই ড্র এর থেকে ডিড অক্সিলারি বের হয়ে আসে, আর ডিড যখন বের হয়ে আসে তখন ড্র ভার্বের যে বেস ফর্ম সেটা প্রিন্সিপাল রূপে এখানে বসে। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ফর্ম, এটা হচ্ছে বেস ফর্ম, আর ডিড হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে টেন্স অক্সিলারি, রাইট? তাহলে ডিড নট ড্র, তাহলে এটা যে ভেঙে যে ডিড ড্র হয় এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। আমরা যখন ইন্টারোগেটিভ লিখি তাহলে কি হবে? ডিড আই ড্র আ পিকচার, ডিড আই ড্র আ পিকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা কন্ডিশন হচ্ছে যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এই যে অক্সিলারি, আর এখানে ড্র হয়ে গেছে প্রিন্সিপাল বেস ফর্ম। তাহলে আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার যে পাস্ট ফর্ম ডিড এবং বেস ফর্মের সমন্বয়ে গঠিত, ক্লিয়ার পাস্ট ফর্মটা। এবং এখানে একটা লুকোচুরির বিষয় আছে যে ডিড অক্সিলারিটা পাস্ট ফর্মের মধ্যে লুকায়িত থাকে। প্রেজেন্ট ফর্মে যেমন ডু এবং ডাজ অক্সিলারি লুকায়িত থাকে দুইটা ফর্মের মধ্যে, ঠিক তেমনি ভাবে পাস্ট ফর্মেও ডিড অক্সিলারি লুকায়িত ভাবে থাকে। এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার। এজন্যই আমাদের যে টপিক ছিল যে ভার্বের পাস্ট ফর্ম আসলে কি, আমরা ভার্বের পাস্ট ফর্ম বলতে বুঝি ড্রিউকে। ড্র ভার্বের পাস্ট ফর্ম ড্রিউ, ড্র ভার্বটার পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, কিন্তু এই ড্রিউ মানে যে ডিড ড্র এইটা হচ্ছে তার আসল রূপ, রাইট? আচ্ছা, এখন একটা জিনিস, একটা কথা বলি, আমাদের আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে পাস্ট ফর্ম এটা আমরা পেলাম কিভাবে? এটা কিন্তু মুখস্থের মাধ্যমে আমরা পেয়েছি। যেমন ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, আমরা যদি বলি ইট ভার্বের পাস্ট ফর্ম সেটা হচ্ছে এট, টেক এর পাস্ট ফর্ম took, go এর past form went, right? তারপরে ধরেন seek অর্থাৎ খোঁজ করা, তার past form হচ্ছে sought। আবার ধরেন put রাখা, তার past form put এ কোনো পরিবর্তন নাই। এবং এই past form গুলো আমাদেরকে মুখস্থ করতে হয়। আমাদের গ্রামার বইগুলোতে দেখবেন কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টারে এরকম পাস্ট ফর্মের ঘরে এগুলো দেওয়া আছে, এবং এগুলো প্রায় 200 ভার্ব যদি আমরা শিখি তাহলে প্রত্যেকটারই পাস্ট ফর্ম আমাদেরকে জানা থাকতে হবে, কারণ আমরা ডিড ড্র এরকম ভেঙে ভেঙে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখতে পারি না। সো এই ফর্মটা আমরা বানায়ও লিখতে পারবো না, এটা আমাদেরকে মুখস্থই রাখতে হবে। তবে আমাদেরকে জানতে হবে যে এই ফর্মটা কিভাবে গঠিত। যেমন আমি যদি বলি এখন ইট, ফর্মটার মধ্যে কি আছে? ডিড ইট। টুক কি আছে? ডিড টেক। ওয়েন্টের মধ্যে কি আছে? ডিড গো। শর্টের মধ্যে কি আছে? ডিড সিক। পুটের মধ্যে কি আছে? ডিড পুট। যদিও পুটকে একেবারেই অরিজিনাল ফর্মের মতোই মনে হচ্ছে, কিন্তু যখন এটা পাস্ট ফর্ম মনে করব আমরা বুঝবো, তখন বুঝবো যে তার মধ্যে ডিড আছে এবং পুট বেস ফর্ম হিসেবে প্রিন্সিপাল হিসেবে আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনাটা ছিল ভার্বের পাস্ট ফর্ম আসলে কি। ভার্বের বেস ফর্মের আলোচনা এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের আলোচনা যেভাবে আপনার কনফিউশন দূর করেছিল, আমি মনে করি যে এই আলোচনাটাও আপনার একটা কনফিউশন দূর করে থাকবে। কারণ এই পাস্ট ফর্মের বিষয়টা যে ঠিক এরকম, এটা এরকম উপস্থাপনাটা আমরা কোথাও সচরাচর
পাই না। আমরা বুঝি যে এটা পাস্ট ফর্ম, এটাকে যখন ইন্টারোগেটিভ করি, নেগেটিভ করি, তখন ডিড ব্যবহার করি এবং বেস ফর্ম ব্যবহার করি। কিন্তু বিষয়টা যে এইভাবে এসছে, এটা হয়তো আমরা সব জায়গাতে এইভাবে দেখি না। আশা করি আমার আলোচনাটি আপনি উপভোগ করছেন এবং কিছুটা হলেও উপকৃত বোধ করছেন। যদি তাই হয়ে থাকে তাহলে সাথেই থাকবেন এবং আমাকে শেয়ার করবেন, যাতে করে আমি অন্যদের কাজেও কিছুটা লাগতে পারি। দ্যাটস অল টুডে। অল দ্য বেস্ট।